আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এনভায়রনমেন্ট রিলেটেড 6টা এমসিকিউ কোশ্চেন শেয়ার করব উইথ অ্যান্সার অ্যান্ড এক্সপ্লেনেশনস উইথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ভার্সনসে। যে সমস্ত স্টুডেন্টসরা বেঙ্গলি ভার্সনস ফলো করো তাদের যাতে সুবিধা হয়, সাইড বাই সাইড যারা ইংলিশ ভার্সনস ফলো করো তাদের যাতে সুবিধে হয়। এই 6টা এনভায়রনমেন্ট কোশ্চেন্স যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম, যেমন রেল, ব্যাংকিং, এসএসসি, সিএসসি, এমটিএস, পিএসসি, ইউপিএস, আরও আদার্স যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম যারা দিতে চলেছে তাদের জন্য যেমন মোস্ট ইম্পর্টেন্ট। সাইড বাই সাইড আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস, যে সমস্ত স্টুডেন্টসরা আইডিসি এবং সিবি এর মধ্যে এনভায়রনমেন্টকে চুজ করেছো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই 6টা কোশ্চেন্স। তো চলো দেখে নিই এই কোন 6টা কোশ্চেন্স আজকের জন্য ভিডিওতে আমি তোমাদের জন্য রেডি করেছি। What is the correct order of the 3R principle? 3R নীতির সঠিক ক্রম কি? অপশনস এর মধ্যে রিসাইকেল, রিইউজ, রিডিউস। নাম্বার 2 রিইউজ, রিডিউস, রিসাইকেল, রিডিউস, রিইউজ, রিসাইকেল, নাকি কোনোটি নয়? সঠিক উত্তরটি হলো নাম্বার 3 রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল। এই 3R প্রিন্সিপাল মেনশনস 3 কনসেপ্টস দ্যাট আর রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল। তার মানে প্রথমে হচ্ছে যে আমাদের পরিবেশের মধ্যে যে ওয়েস্টগুলো জমা হয় সেগুলোকে কিভাবে আমরা ডিসপোজ করব যাতে এনভায়রনমেন্টে কোনোরকম কোনো হার্মফুল এফেক্ট না ফেলে। সব থেকে প্রথমে আমাদের ওয়েস্টের পরিমাণ কমাতে হবে, সেটা যে কোনো সেক্টর হতে পারে, কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল বা আরও যে কোনো পারপাস যেমন ইন্ডাস্ট্রিয়াল। সব থেকে প্রথমে আমাদের ওয়েস্টের পরিমাণটা কমিয়ে রিডিউস করতে হবে। নাম্বার 2 সেই ওয়েস্টটাকে আমাদেরকে রিইউজ মানে পুনরায় ব্যবহার করতে হবে। অ্যান্ড নাম্বার 3 রিসাইকেল, তার মানে যে কিভাবে সেটাকে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলতে হবে। এই তিনটে ক্রম যেটা কিনা আমাদের কনসেপ্টের মধ্যে কাজে লাগে 3R নীতির সঠিক ক্রম। Number 2 questions. Hepatitis A is what kind of disease? কোন ধরনের রোগ হেপাটাইটিস? ফুড কন্টামিনেশনস, জলের জন্য হয়, বায়ুবাহিত রোগ, নাকি খাদ্য এবং জল দুটোর জন্যই হয়ে থাকে? সঠিক উত্তরটি হলো হেপাটাইটিস এ এরকমই এক ধরনের ডিজিজ যেটা কিনা ফুড সাইড বাই সাইড জল এই দুটোর কন্টামিনেশনসের জন্য হয়ে থাকে। এখন এই ফুড এবং ওয়াটার কোন কোন জায়গা থেকে কন্টামিনেশনস হতে পারে? এগ্রিকালচারাল ওয়েস্ট, আরবান সিওয়েজ, কেমিক্যাল ওয়েস্ট, আরও নানান জায়গার ওয়েস্ট থেকে কন্টামিনেটেড হয়ে ফুড এবং ওয়াটার থেকে আমাদের হেপাটাইটিস এ ডিজিজ হতে পারে। সুতরাং সঠিক উত্তরটি হলো নাম্বার 4 ফুড অ্যান্ড জলবাহিত রোগের জন্য বা কন্টামিনেশনের জন্য হেপাটাইটিস এ এই জাতীয় ডিজিজ হয়ে থাকে। Number 3. In which of the given year does the amendment of the Forest Conservation Act take place? প্রদত্ত কোন বছরে বন সংরক্ষণ আইন সংশোধন করা হয়ে থাকে? 1976, 1988, 1980, নাকি 1971? সঠিক উত্তরটি হলো 1988। এখানে দেখো তোমাদেরকে প্রথমেই একটা কোশ্চেন্স বা আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, যখনই অ্যাক্ট সংক্রান্ত কোনো কোশ্চেন আসবে প্রথমেই দেখবে যে ফরেস্ট কনজারভেশন বা যে কোনো ধরনের, যেমন হচ্ছে ওয়াটার অ্যাক্ট, এয়ার অ্যাক্ট, নয়েজ অ্যাক্ট, বায়োডাইভার্সিটি অ্যাক্ট, প্রত্যেকটা অ্যাক্ট একটা ইয়ারে হয়েছে এবং অ্যামেন্ডমেন্ট বা সংশোধন আরেকটা ইয়ারে হয়েছে, বছরে হয়েছে। সুতরাং কোশ্চেনে আগে খুব ভালো করে দেখে নেবে যে আদৌ কি সেই একটা কোন বছরে হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে নাকি অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করা হয়েছে সেইটা জানতে চাওয়া হয়েছে। তো এখান থেকে যেমন দেখতে পাচ্ছ যে বন সংরক্ষণ আইন সংশোধন করা কখন হয়েছে, যেমন যদি কোশ্চেন আসতো যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট কখন বা কোন সালে হয়েছে তখন সঠিক উত্তরটি হতো 1980। কিন্তু এখানে কোশ্চেন এসছে যে বন সংরক্ষণ আইন কবে সংশোধন করা হয়, সেটা অ্যান্সার হবে 1988। The Forest Conservation Act was amended to design as well as protect the reserve forest for the utilizations of government. Name the most frequent as well as naturally happening disaster. সর্বাধিক ঘন ঘন এবং প্রাকৃতিকভাবে ঘটে এমন দুর্যোগের নাম কোনটি? আর্থকুয়েক, বন্যা, সুনামি, নাকি কোনোটি নয়?
সঠিক উত্তরটি হলো ফ্লাড এমন এক ধরনের ঘটে যাওয়া ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া দুর্যোগ যেটা কিনা সব থেকে বেশি ঘন ঘন হয়ে থাকে। দ্য অ্যারাইভাল অফ দ্য ফ্লাড টেক প্লেস ডিউ টু দ্য ইরেগুলারিটিস ইন দ্য মনসুন সিজন ইন নিউমেরাস সেকশনস অফ দ্য নেশন। How many biodiversity hotspots exist in the world? পৃথিবীতে কটি জীববৈচিত্র্যের হটস্পট বিদ্যমান? 34, 30, 35 নাকি 36? যদি কোশ্চেন আসে যে পৃথিবীর মধ্যে জীববৈচিত্র্যের হটস্পট কটি বিদ্যমান, তাহলে সঠিক অ্যান্সারটি হবে 36। কিন্তু যদি কোশ্চেন আসে যে হাউ মেনি বায়োডাইভার্সিটি হটস্পট এক্সিস্ট ইন দ্য ইন্ডিয়া, ভারতবর্ষের মধ্যে কটি হটস্পট রয়েছে বায়োডাইভার্সিটি, তখন সঠিক উত্তরটি হবে 4টি। এখানে দেখো আমি তোমাদের দুটো কোশ্চেন্সই লিখে দিয়েছি অ্যান্সার। There are 36 biodiversity hotspots in the world and 4 in India. The hotspot display the count of the endemic species that exist in a specific hotspot. এখান থেকে আরেকটা তোমাদেরকে ইনফরমেশন মনে রাখতে হবে যে জীববৈচিত্র্যের যে হটস্পট সেটা কি শো করে, কি ডিসপ্লে করে, এন্ডেমিক স্পিসিস কটা রয়েছে তার কাউন্টিংটা, কটা এন্ডেমিক স্পিসিস, কাউন্ট অফ দ্য এন্ডেমিক স্পিসিস দ্যাট এক্সিস্ট ইন দ্য স্পেসিফিক হটস্পট, পার্টিকুলার ওই প্লেসের মধ্যে কটা এন্ডেমিক স্পিসিস রয়েছে সেটাই কাউন্ট করে। আজকের ভিডিওর লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স হলো এই বছরের, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য এনভায়রনমেন্ট 2024 বা 2024? এখানে প্রথমে একটা কোশ্চেন জেনে নাও যে বিশ্ব পরিবেশ দিবস ও ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয়ে থাকে? 5 জুন। এবং এই বছর 2024-এ এনভায়রনমেন্টের থিম কি ছিল? ল্যান্ড রেস্টোরেশনস, ডেজার্টিফিকেশনস অ্যান্ড ড্রট রেজিলেন্স, যার মানে হচ্ছে ভূমি পুনরুদ্ধার, মরুকরণ এবং খরা স্থিতিস্থাপকতা, নাকি বিট প্লাস্টিক পলিউশনস? নাম্বার 3 অপশন সেলিব্রেটিং বায়োডাইভার্সিটি, আর নাম্বার 4 অনলি ওয়ান আর্থ। সঠিক উত্তরটি হলো ল্যান্ড রেস্টোরেশনস, ডেজার্টিফিকেশনস অ্যান্ড ড্রট রেজিলেন্স, ভূমি পুনরুদ্ধার, মরুকরণ এবং খরা স্থিতিস্থাপকতা হলো 2024 এনভায়রনমেন্টের থিম। তো আজকের ভিডিওটা আমি এই কোশ্চেন দিয়ে শেষ করলাম। এই 6টা কোশ্চেন রিলেটেড যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও বা আমাকে মেল করতে পারো academy.git90@gmail.com। এছাড়া তোমরা কি ধরনের আরো কোশ্চেন দেখতে চাইছো এমসিকিউ আকারে, সেগুলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।